বলি। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পরশুর এই এপিসোড। আপনারা জানি অপেক্ষা করে বসে রয়েছেন সেই মানুষটির জন্য, যেই মানুষটি আপনাদেরকে আজকের সময়ের সঙ্গে চলার কথা বলেন এবং সেই চলতে গিয়ে যদি কোনো বাধা বিপত্তি থাকে আপনার ভাগ্যাকাশে, তাহলে সেই ভাগ্যাকাশে থাকা বাধা বিপত্তির মেঘটি কীভাবে কাটাতে হবে তার বার্তাটিও তিনি দিয়ে থাকেন অত্যন্ত সুনির্দিষ্টভাবে। তিনি আর কেউ নন, আপনাদের সবার প্রিয় শ্রদ্ধেয় সজল ভট্টাচার্য আজকে আমাদের সঙ্গে আবার। সজলদা, আবারও আপনাকে স্বাগত। নমস্কার। আজকেও আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আমরা কয়েকদিন ধরেই বিভিন্ন মহাপুরুষের ছক, হাত এবং তাদের জীবনী নিয়ে আলোচনা করছি। আজকেও আপনাদের কাছে নিয়ে এসেছি একজন ক্ষণজন্মা অলৌকিক ক্ষমতা সম্পন্ন এক মহাপুরুষকে দেখাবো আমরা। এবং সবচেয়ে বড় বিষয় যে জ্ঞানগঞ্জ সম্বন্ধে আমাদের যে একটা অদম্য কৌতূহল আছে, সেই জ্ঞানগঞ্জে ইনি দীর্ঘ 12 বছর তপস্যা করেছিলেন। তার নাম হচ্ছে, এই মহাপুরুষের নাম হচ্ছে শ্রী বিশুদ্ধানন্দ পরমহংসদেব। তার ছবিটাও দেখানো হবে, হাতের ছবিও আমরা ডিসপ্লে করব। সুতরাং এই মহাপুরুষ জ্ঞানগঞ্জে দীর্ঘ 12 বছর তপস্যা করেছিলেন। যে জ্ঞানগঞ্জের কথা আমরা শুনে থাকি কিন্তু তার অস্তিত্ব সম্বন্ধে আমরা এখনও সন্দিহান, সেই জ্ঞানগঞ্জের ইনি 12 ইয়ার্স ব্রহ্মচর্য অবলম্বন করে তপস্যা করেছিলেন এবং সেখানকার একদম পুঙ্খানুপুঙ্খ বিবরণ তিনি তার সমস্ত জীবদ্দশায় কিন্তু তিনি দিয়ে গিয়েছিলেন। এনার জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার একটা জায়গায় উনি জন্মগ্রহণ করেছিলেন, যে এই গ্রামটার নাম হচ্ছে বন্ডুল গ্রাম। আমি বহুবার সেখানে গেছি। সেইখানে তিনি জন্মগ্রহণ করেন। তারপরে তার ছোটোবেলায় একটা খুব স্থূল বেদনা হতো আর কি, খুব একটা রোগে কষ্ট পেতেন, কিছুতেই সারে না। তা আর একটা ব্যাপার হয়েছিল যে তাকে একসময় সেই ছোটোবেলায় একটা পাগলা কুকুর তার মামার বাড়িতে কামড়ে দিয়েছিল। সেই তখনকার দিনে জলাতঙ্কের টিকা আবিষ্কার হয়নি, সুতরাং সেই যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছেন, জলাতঙ্ক হলে মৃত্যুর সন্নিকট। আমি নিজে চোখে দেখেছি সেই সময় আমাদের ছোটোবেলায় কারোর যদি জলাতঙ্ক হতো, সে কিন্তু জলের মধ্যে কিন্তু কুকুরের প্রতিবিম্ব দর্শন করে কিন্তু আতঙ্কে কিন্তু সে কিন্তু মারাই যেত। কোনো নির্দ্বিধায় বলা যায় জলাতঙ্ক হলে মৃত্যু অনিবার্য। পাগলা কুকুরে, পাগলা শিয়ালে কামড়ালে জলাতঙ্ক কিন্তু তখন অনিবার্য ছিল। এখনকার মতন কিন্তু জলাতঙ্কের টিকা কিন্তু আবিষ্কার হয়নি। এই যে ছবিটা দেখা যাচ্ছে, তিনি হচ্ছেন বিশ্বনাথ পরমহংসদেব এবং তার পাশেই রয়েছে তার সহধর্মিণী, অর্থাৎ তিনি ঘোর সংসারী। 12 বছর তিনি এতে থাকা সত্ত্বেও, আপনার জ্ঞানগঞ্জে থাকা সত্ত্বেও এখানে এসে গুরুর নির্দেশে বিবাহ করে সংসার ধর্ম পালন করেছেন। এবং তিনি বর্ধমানের গুসকরা জেলায়, সেখানে তিনি কি করতেন, সেখানে হোমিওপ্যাথি ওষুধের তিনি করতেন, ডাক্তারি করতেন, তাই দিয়ে তার সংসার নির্বাহ হতো। তাহলে দেখা যাচ্ছে যে আধ্যাত্মিক পরিমণ্ডলে যারা যারা হয়েছেন, একদম চরম জায়গায় পৌঁছেছেন, তাদের মধ্যে বহু মানুষই কিন্তু ঘোর সংসারী কিন্তু ছিলেন। অর্থাৎ সংসারের মধ্যে দিয়েও যে ঈশ্বরকে পাওয়া যায়, তার জন্য তারা জ্ঞানগঞ্জের মতন জায়গায় 12 বছর ব্রহ্মচর্য অবলম্বন করে তপস্যা করা সত্ত্বেও তিনি কিন্তু সংসার ধর্ম পালন করে কিন্তু বহু সংসারী লোককে তার মুক্তির পথ দেখিয়েছেন। বিশ্বনাথ পরমহংসদেব, তার আর একটা নাম ছিল গন্ধ বাবা, অর্থাৎ এনার গায়ের থেকে একটা দিব্য গন্ধ সবসময় বেরোতো। ম্যাক্সিমাম টাইমে কিন্তু গোলাপ ফুলের গন্ধ পাওয়া যেত, সুতরাং তাকে বলা হতো গন্ধ বাবা। এবং গায়ের ঘামের মধ্যে সবসময় কিন্তু একটা দিব্য গন্ধ, এবং গন্ধটা যারা পেতেন মনে হতো যেন গন্ধটা তার সংস্পর্শে আসলেও সুদীর্ঘকাল থাকতো এবং গন্ধটা কিছুতেই চলে যেতে চাইতো না। এবং এনার একটা বিশুদ্ধ পরিবেশ হচ্ছে, তিনি সূর্য বিজ্ঞান ব্যাপারটা কিন্তু রপ্ত করেছিলেন, অর্থাৎ সূর্য রশ্মিকে সংহত করে তিনি নানা রকম সোনাদি ধাতু এবং ডায়মন্ড প্রভৃতি দুষ্প্রাপ্য পাথর কিন্তু তৈরি করতে পারতেন। এবং সেটা কিন্তু পরবর্তীকালে কেমিক্যাল টেস্ট করার পরে দেখা যেত অরিজিনাল ডায়মন্ড কিন্তু তৈরি হয়েছে। সুতরাং সূর্য বিজ্ঞান যে একটা বিশাল একটা আকরখনি, ঘন রহস্যাবৃত গবেষণার জায়গা, সূর্য যে অনন্ত রহস্যের স্থান, সেই সূর্যবিজ্ঞান কিন্তু এনার কিন্তু করায়ত্ত ছিল। অর্থাৎ সূর্যবিজ্ঞানের সমস্ত যে প্রপার্টিগুলো ইনি কিন্তু তপস্যা বলে কিন্তু রপ্ত করেছিলেন। তার ফলে হচ্ছিল কি, এই পৃথিবীতে যে সৃষ্টি, স্থিতি এবং বিনাশের খেলা চলে, সুতরাং সূর্য রশ্মির সঙ্গে সব কিছু সম্পৃক্ত।
সকালবেলা সূর্য আকাশে উদিত হলে পৃথিবীতে প্রাণও সঞ্চার হয়, সূর্য যদি অস্তমিত হয় পৃথিবীর থেকে প্রাণ কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই সূর্যবিজ্ঞান রপ্ত করা মানেই, আয়ত্ত করা মানেই হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয়, অর্থাৎ এই পৃথিবীতে কী করে সৃষ্টি হলো, সৃষ্টি রহস্য তার কিন্তু করতলগত হয়ে যায়। সুতরাং এই মহাবিজ্ঞান সূর্য বিজ্ঞানের কিন্তু ইনি ছিলেন একদম মাস্টার পিস। সুতরাং এটা কিন্তু তিনি জ্ঞানগঞ্জ থেকেই কিন্তু এই মহাবিজ্ঞান কিন্তু তার অধীতি লাভ করেন। সর্বোপরি কথা যে জ্ঞানগঞ্জ মতন জায়গায় যে মানে এটাকে বলা হয়, জ্ঞানগঞ্জকে বলা হয় দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল ইউনিভার্সিটি অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর স্পিরিচুয়াল ইউনিভার্সিটি। কেউ আছে? একেবারে টেলিফোনে একজন রয়েছে, তাই ইন্টারাপ্ট করলাম আপনাকে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো। হ্যাঁ নমস্কার দাদা, আমি বলছি খড়দা থেকে। কে বলছেন? হ্যাঁ আমি খড়দা থেকে বলছি, আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। মেয়ের ডেট অফ বার্থ? 14ই নভেম্বর 1993। 14ই নভেম্বর 1996। 93। টাইম? 93। টাইম বলুন। হ্যাঁ সকাল 9:35। কোথায় জন্ম? কোথায় জন্ম? কলকাতা? কলকাতাতে। ওকে ওকে। আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি খড়দা থেকে বলছিলাম। খড়দা থেকে বলছেন। রবিবার জন্ম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক হ্যাঁ। রাশি, ধনু লগ্ন, বিশাখা নক্ষত্র, দেবাড়িগণ, আপাততই হলো ছক। 4টে গ্রহ এক জায়গায় রয়েছে, রবি বুধ শুক্র বৃহস্পতি। লগ্নের দ্বাদশপতি দ্বাদশে বসে আছে, তার সঙ্গে চন্দ্ররাহু মঙ্গলের যোগ। সুতরাং কি হয়েছে, টেকনিক্যাল লাইনেরই পড়াশোনা এই চার্টে। মঙ্গল চতুর্থ দৃষ্টিতে শনিকে দেখছে, সুতরাং টেকনিক্যাল ওরিয়েন্টেড পড়াশোনা। এবং বুধায়িত যোগ যেহেতু একাদশে রয়েছে, কার্তিক মাসে জন্ম, সুতরাং টেকনিক্যাল লাইনে যদি পড়াশোনাটা আরও করে যেত ভালো হতো। কিন্তু আনফর্চুনেটলি সে কিন্তু চাকরির দিকে ঝুঁকেছে, সুতরাং সেখানেও কিন্তু চাকরির জায়গাতে কিন্তু একটু ডিস্টারবেন্স রয়েছে। কারণ দশমপতি হচ্ছে এর বুধ, সেখানে কিন্তু অ্যাপ্লিক্টেড অবস্থায় রয়েছে। সুতরাং চাকরির জায়গায় ডিস্টারবেন্সের জন্য চাকরিতে যে স্থায়িত্ব বা পার্মানেন্সি সেইটা কিন্তু এর হচ্ছে না। এবং এই রিলেটেড আপনার কোয়ারিজটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক বলছেন। হ্যাঁ, সুতরাং এটার ব্যাপারটা হচ্ছে একই লাগ্নিক সাড়ে সাথী চলছে, লগ্নের দ্বিতীয় শনি বসে আছে, সুতরাং সাড়ে সাথীর একটা এফেক্ট তো রয়েছেই। তা সত্ত্বেও কিন্তু দশমপতি হাইলি অ্যাফ্লিক্টেড। বুধ এনি গ্রহের সঙ্গে থাকলেই বুধ কিন্তু অ্যাফ্লিক্টেড হয়ে যাবে। বুধ হচ্ছে দশমপতি, সেটা পীড়িত অবস্থায় রয়েছে। 4টে গ্রহের মধ্যবর্তী থাকার জন্য বুধটা প্লে করতে পারছে না। সুতরাং কি দরকার, এর কিন্তু কতগুলো জায়গায় রেমিডিয়াল ব্যাপার রয়েছে এবং লাগ্নিক সাড়ে সাথীটা শেষ হতে হবে, নাহলে কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু পার্মানেন্সি স্থায়িত্ব কিন্তু আসবে না। ঠিক আছে? তাই তো এই মুহূর্তে তো সে, হ্যাঁ বলুন। হ্যাঁ দাদা বলছি যে আমার মেয়ে সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে, ও কি এর মধ্যে কোনো চাকরি হওয়ার সুযোগ আছে? উত্তরটা দিয়ে দাও, সরকারি চাকরি হবে কিনা। সেটা তো আপনার মেয়ের হরস্কোপ দেখেই সদা বলে দিলেন যে কি অবস্থা, কর্মক্ষেত্রের কোন জায়গাটায় কি অবস্থা তৈরি হয়ে রয়েছে। ঠিক আছে, তো সুতরাং সেখানে সরকারি চাকরির সম্ভাবনা আছে কি নেই সেটাও পরিষ্কার বলেছেন। স্থায়িত্বেরই তো অভাব রয়েছে। চাকরি থাকবে না এমনটা না, চাকরিটা হবে, আবার কিছুদিন পর সেই চাকরিটা হয়তো নাও থাকতে পারে, আবার ওটা অন্য চাকরি, এই একটা আপস ডাউনস চলতে থাকবে। এরকমটাই ফেস করছে কি ও? এরকমটাই ফেস করছে কি ও? হ্যাঁ বলুন। বললাম এরকমটাই কি ও ফেস করছে এখনো পর্যন্ত? হ্যাঁ দাদা, ও একটা করছিল, সেটা ও ঠিক ভালো লাগেনি তো, করোনা পারপাস ওটা চলে যায়, তাই জন্য এখন ও সরকারি চাকরি চেষ্টাই করছে, কিন্তু একটুর জন্য হচ্ছে না, অনেকটাই এগিয়ে গেছে। সেটাই বলছিলাম যে আপনি তো খুব ভালো বলেন, যদি একটু বলেন। আমি অনেকদিন ধরে আপনাকে চেষ্টা করছিলাম, লাইনে পাচ্ছি না। বেশ বেশ, আপনি শুনতে থাকুন, আমার মনে হয় উনি উত্তর অলরেডি দিয়ে দিয়েছেন, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। আমি সেক্ষেত্রে আপনাকে বলবো যে দেখুন, সমস্যা ডেফিনেটলি করে রয়েছে এই ক্ষেত্রে সরকারি চাকরির জায়গায় দাঁড়িয়ে, যেটা সরলদা বললেন। সমাধান কিছু আছে কিনা সেটা যদি জানতে হয়, আপনি অবশ্যই সেটা সরলদার সঙ্গে পার্সোনালি মিট করতে পারেন। ওনার যে নিজের চেম্বারসগুলো রয়েছে, আমাদের স্ক্রিনে দেখুন হেল্পলাইন নাম্বার রয়েছে, নাম্বারটা নোট করে নিন, ওই নাম্বারে ফোন করে আপনি যোগাযোগ করে নিতে পারেন। আপনি খড়দায় থাকেন, সেক্ষেত্রে আপনার সিথির বুধবার দিন উনি সিথিতে উপস্থিত থাকেন, সেখানে চলে যেতে পারেন বোম্বে ডাইং শোরুমে বিকেল 5টা থেকে 8টা, কিংবা শুক্রবার চন্দননগর শীতলা মন্দির স্টেশনের পশ্চিম দিকে উপস্থিত থাকেন। শনিবার দিন উপস্থিত থাকেন বালিতে, বালির নিমতলা ফরচুন টাওয়ারে 4টে থেকে 8টা।
সোমবার দিন হাওড়ায় উপস্থিত থাকেন গীতা প্যালেসে, সবার জন্যই আমি বলে দিলাম 3টে থেকে রাত্রি 8টা। এছাড়াও ওনার নিজস্ব যে চেম্বার আছে বাঙুর এভিনিউ P31 ব্লক এ, বাঙুর এভিনিউ, কলকাতা 55, সেখানে উপস্থিত থাকেন, কিংবা দক্ষিণ কলকাতা টালিগঞ্জ 18/1 এ চারু এভিনিউ, প্রত্যেকদিন সকালেও তিনি সেখানে উপস্থিত থাকেন। সরদা যে জায়গাটায় ছিলেন, যে আধ্যাত্মিকতার চেতনার জায়গায়, একজন সাংসারিক এই মানুষ, তিনিও আধ্যাত্মিকতার জগতের তুঙ্গে আরোহণ করছেন। সুতরাং সংসার হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। পরমহংসদেব বলতেন সংসার হচ্ছে দুর্গ, তার মধ্যে থেকেই তুমি কিন্তু সাধনার জগতে কিন্তু চরম জায়গায় পৌঁছতে পারো। সেক্ষেত্রে তোমার হিমালয়ে গুহাবাসী হওয়ার কোনো দরকার নেই, হলে ভালো, না হলেও কিন্তু যায় আসে না। এবং দেখা যাচ্ছে এই মহাপুরুষ 12 বছর জ্ঞানগঞ্জে তপস্যা করার পরেও তিনি কিন্তু ফিরে এসে আবার সংসার ধর্ম করেও কিন্তু বহু সংসারী জ্ঞানপিপাসু, আত্মপিপাসু মানুষকে মুক্তির কিন্তু সোপান, মুক্তির নিদান দিয়েছেন। এবং উনি খুব দীর্ঘজীবী ছিলেন এবং এই দীর্ঘকাল প্রায় 50 বছর জ্ঞানগঞ্জ থেকে ফিরে আসার পরে তিনি বহু সহস্র মুমুক্ষু মানুষকে কিন্তু মুক্তির পথ, মুক্তির দিশা কিন্তু দেখিয়েছেন। তা যা হোক, আমরা এখানে দেখা যাচ্ছে ওনার হাতের একটা ছবি দেখানো হচ্ছে। এই ছবিতে দেখুন একদম খুব টিপিক্যাল ব্যাপার। এখানে দেখা যাচ্ছে যে হাতের যে আমাদের হেডলাইনের তলায় কিন্তু একটা সুন্দর ওয়েভি লাইন, অর্থাৎ মানে জ্ঞানের চরম শিখরে আরোহণ করতে গেলে যে জিনিসগুলো দরকার, সেই জিনিসগুলো আমাদের মস্তিষ্কের যে বেটারমেন্ট, মস্তিষ্কের যে এসকালেশন, অর্থাৎ মস্তিষ্ক দিয়েই কিন্তু সেই বুদ্ধির জগৎ থেকে বোধির জগতে উত্তীর্ণ হতে হয়, বুদ্ধির থেকে বোধির জগৎ। সুতরাং এই যে ট্রান্সেন্ড, এই যে উত্তীর্ণ হওয়ার যে অধ্যায়, সেই জন্য মস্তিষ্ক রেখার কিন্তু যথেষ্ট প্রাবল্য, কিন্তু তার যে বলিষ্ঠতা, সেটা কিন্তু হাতে থাকা দরকার। এখানে দুটো রয়েছে, হেডলাইন রয়েছে, একটা হেডলাইন স্ট্রেট, তার তলায় কিন্তু একটা ওয়েভি হেডলাইন। সুতরাং তার জীবনের যে পর্যায়গুলো, জ্ঞানগঞ্জের মতন জায়গায় 12 বছর তপস্যা করার পরে ফিরে এসে আবার তপস্যার মধ্যে দিয়ে অসমাপ্ত কাজ সমাপ্ত করা। সুতরাং একটা এক্সট্রা অর্ডিনারি চিহ্ন কিন্তু পামের মধ্যে থাকবে। বহু মহাপুরুষের পাম, আমরা বিবেকানন্দের পামও আমরা দেখিয়েছিলাম, সেখানে কিন্তু সেই এক্সট্রা অর্ডিনারিনেস, অর্থাৎ চন্দ্রের জায়গায় দেখুন একাধিক কিন্তু লাইন কিন্তু মানে সংঘবদ্ধ হয়েছে। চন্দ্রের জায়গায় প্রায় 6টা লাইন সংঘবদ্ধ হয়েছে। অর্থাৎ মনের যে বিকাশ, মনের যে তুঙ্গস্থ অবস্থা, মনেই তার মুক্তি, মনেই তার ভক্তি, মনেই তার বন্ধন, চিত্তবন্ধন, অর্থাৎ চিত্ত যেখানে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্তির যে ইঙ্গিত। সুতরাং মনের যে বলিষ্ঠতা, মনের যে একাধিকমুখী ভাবকে, তরঙ্গায়িত ভাবকে কন্ট্রোল করে একমুখী করে ঈশ্বরের পথে নিয়ে যাওয়াটা পাম সেটাকে কিন্তু ইন্ডিকেট করছে। এবং সর্বোপরি ব্যাপারটা হচ্ছে এখানে দেখা যাচ্ছে মার্কারি লাইনের তলায়, হার্ট লাইনের ওপরে দ্যার ইজ এ বিগ ক্রস চিহ্ন রয়েছে। এই ক্রস চিহ্নটাও কিন্তু খুব সিগনিফিক্যান্ট, অর্থাৎ বুদ্ধির জগৎ থেকে বোধির জগতে উত্তরণ, সেইটা করতে গেলে কিন্তু বুধকেও খুব প্রবল হতে হয়। সুতরাং সব দিক দিয়ে ইট ইজ এ ভেরি ইউনিক পাম, অর্থাৎ আধ্যাত্মিক জগতের যারা চরম শিখরে আরোহণ করেছেন, যেটাকে বলা হয় তুরীয় পর্ব, অর্থাৎ সপ্তম জ্ঞানভূমির একদম সপ্তম জায়গায় যিনি আরোহণ করেছেন, অর্থাৎ সেই তুরীয় পর্ব, অর্থাৎ সহস্রারে যার লীলাবিলাস, সেখানে হতে গেলে তার পামের যে বলিষ্ঠতা, সে বা পামে যে গ্রহ নক্ষত্রের যে বলিষ্ঠতা, রেখার বলিষ্ঠতা, মাউন্টগুলোর বলিষ্ঠতা, কিন্তু সেই পর্যায়ে না গেলে সেই তুরীয় দশায় সপ্তম জ্ঞানভূমিতে কিন্তু বিচরণ করা যায় না। আমরা যারা জাগতিক সংসারে রয়েছি, ম্যাক্সিমাম আমরা কিন্তু মূলাধার থেকে তৃতীয় জ্ঞানভূমির মধ্যেই কিন্তু আমাদের কিন্তু বিচরণ ক্ষেত্র। তৃতীয় জ্ঞানভূমি থেকে চতুর্থ জ্ঞানভূমিতে উত্তরণ করতে গেলেই কিন্তু জীবনে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করতে হয়, এবং আধ্যাত্মিক সম্পদ যদি যথেষ্ট পরিমাণে না থাকে কিন্তু বাউন্স ব্যাক করতে হয়। কেউ আছে না? তা যা হোক, সুতরাং আমাদের মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, তারপরেই রয়েছে আমাদের অনাহত চক্র, তারপরে রয়েছে আমাদের বিশুদ্ধ আজ্ঞা, সহস্রার। আজ্ঞা এবং সহস্রারের মধ্যে আরও অনেক বহু জায়গা রয়েছে, নিরালম্বপুরী, পিতৃস্থান, বহু মানে স্টেজ রয়েছে। এবং সেই স্টেজগুলো অতিক্রম করে মানুষ যখন সহস্রারে শক্তি গিয়ে যখন শিবের সঙ্গে মিলিত হন, তখন কিন্তু সে তখন তুরীয় দশা, অর্থাৎ এই জগৎ থেকে সে অন্য জগতে কিন্তু ট্রান্সেন্ড করছে। এই জড়জগৎ থেকে চৈতন্য জগতে সে ট্রান্সেন্ড করছে। যে পামের ছবি দেখানো হচ্ছে, সেই পামের মধ্যে কিন্তু সেই অলৌকিকত্ব কিন্তু খুব দৃঢ়ভাবে পরিলক্ষিত হচ্ছে। এবং সমস্ত মানুষ যে পৃথিবীর শ্রেষ্ঠ জীব, তার মস্তিষ্কের যে বেটারমেন্ট, মস্তিষ্ক
হ্যাঁ কতখানি পাওয়ারফুল তার উপরে ডিপেন্ড করে, হ্যাঁ কতখানি সেটা ক্রিয়াশীল, কতখানি সেটা সৃষ্টিধর্মী। সমস্ত চিন্তাশক্তির উৎস হচ্ছে মস্তিষ্ক। সেইখানে যে রেখার সমাবিবাহার বা রেখার যে পজিশনটা হাতে পামে দেখানো হচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে ইট ইজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্রাম। হ্যাঁ, সো ফার দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড ইজ রিলেটেড। আধ্যাত্মিক জগতের পরিমণ্ডলে যে আরোহণ করতে গেলে, আধ্যাত্মিক জগতের ভেতরে প্রবেশ করতে গেলে মস্তিষ্কের যে ক্ষমতাটা থাকা দরকার, সেই ক্ষমতাটা থাকতে গেলে তার যে শিরোরেখার হ্যাঁ যতখানি পাওয়ারফুল হওয়া দরকার, তার মধ্যে যে একটা এক্সট্রাঅর্ডিনারি বৈশিষ্ট্য রয়েছে সেটা কিন্তু ইন্ডিকেট করছে। সুতরাং বুদ্ধির জগৎ থেকে বোধির জগতে উত্তরণ। বিবেকানন্দ যখন অক্সফোর্ডে গেলেন, অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেলেন, লাইব্রেরিতে গিয়ে তখন ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া 4টে খণ্ড বেরিয়েছে। তা যথারীতি গিয়ে লাইব্রেরিয়ানকে বলছেন আমাকে একটা খণ্ড দাও, তো একটা খণ্ড দিয়েছে। পরের দিনকে এসে সেই খণ্ডটা ফেরত দিয়ে আর একটা খণ্ড চাইছে। সে আর একটা খণ্ড নিয়ে গেল, পরের দিনকে সেটা ফেরত দিয়ে তৃতীয় খণ্ড চাইছে। তখন সেই লাইব্রেরিয়ান, সেও তো হাইলি কোয়ালিফাইড, সে বলছে যে তুমি কি বাড়িতে গিয়ে এগুলো পড়ো? তো বলছে যে পরিমাণে, হ্যাঁ আমি টোটালটা পড়েই তো আপনাকে ফেরত দিচ্ছি। বলে এটা কি করে সম্ভব? তুমি নিয়ে যাচ্ছ কালকে বিকালবেলা নিয়ে যাচ্ছ, আজকে সকালবেলা ফেরত দিচ্ছ, এটা হাউ ইট উইল বি পসিবল? তখন বলছি ঠিক আছে, তুমি এই ব্রিটানিয়া এনসাইক্লোপিডিয়া যে কোনো জায়গার থেকে যে কোনো আমাকে প্রশ্ন করো, আই উইল গিভ দ্য আনসার। তখন ও আউট অফ কিউরিয়াসিটি একটা জায়গাতে প্রশ্ন করেছে, অ্যান্ড বিবেকানন্দ উইল গিভ দ্য ভার্বেটিম আনসার। ভার্বেটিম কথাটার মানে হচ্ছে কমা ফুল স্টপ সমেত। আমরা হয়তো একটা জায়গায় পড়লাম, সেখান থেকে একটা তার ভাবানুবাদ করে ছেড়ে দিলাম তার জিসটা নিয়ে, কিন্তু তা না, কমা ফুল স্টপ সেমিকোলন যা আছে একদম উল্লেখ করে আনসার। তার মানে সেই জায়গাটা একদম মেমোরির মধ্যে, ফটোগ্রাফিক মেমোরিতে গ্রন্থিত হয়ে গেছে। তখন সেই লাইব্রেরিয়ান বলছে যে একটা কমেন্ট করেছে, কমেন্টার বাংলা তর্জমা করলে দাঁড়ায় বিড়ালের ভাগ্যে শিখে ছেড়েছে। অর্থাৎ ওই জায়গাটাই পড়েছে, ওই জায়গাটাই আমরা প্রশ্নটা করেছি, সুতরাং ওই জায়গাতেই উত্তরটা এসছে, সুতরাং কোনো ব্যাপারই না, এটা কাকতালীয় ব্যাপার হয়ে গেছে। কিন্তু আবার অন্য একটা বিবেকানন্দকে বললেন যে ঠিক আছে অন্য একটা জায়গা থেকে প্রশ্ন করুন, যেখান থেকে করছে সেখান থেকে ভার্বেটিম আনসার। তাহলে টোটাল এনসাইক্লোপিডিয়া সেকেন্ডের মধ্যে মস্তিষ্ক কোষে জমা পড়ে গেছে। তাহলে মেমারি পাওয়ার, শিরোরেখা যদি বলিষ্ঠ না হয়, শিরোরেখা যদি এক্সট্রাঅর্ডিনারি না হয়, তাহলে এই যে স্টোরেজ, এই যে টোটাল জ্ঞানটাকে ধরে রাখা হচ্ছে, সেটা কখনই সম্ভব নয়। সুতরাং মহাপুরুষদের হাতে কিন্তু শিরোরেখা মানে তার হৃদয় রেখা, সমস্ত জায়গাগুলো কিন্তু সাধারণ মানুষের মতন হতে পারে না। সেখানে কিন্তু সেন্স অফ এক্সট্রাঅর্ডিনারিনেস, সেখানে কিন্তু একটা অতি জিনিস কিন্তু থাকছে। সেই জায়গাটা কিন্তু এই পামটা কিন্তু সেটাই ইন্ডিকেট করছে, মানে দেবদুর্লভ পাম। অর্থাৎ এই সমস্ত পাম দেখাও, এই সমস্ত মহাপুরুষের জীবনী শোনাও কিন্তু মানে বহু তপস্যার পুণ্যফল ছাড়া কিন্তু এই আলোচনা হয় না। এবং তাদের আশীর্বাদ না থাকলেও কিন্তু আমরা কিন্তু মানে সবার জন্য কিন্তু এটা পরিবেশন করতেও পারি না। তারাও হয়তো প্রকাশোন্মুখ হয়েছেন, নিজেকে প্রকাশ করতে উন্মুখ হয়েছেন, তার জন্য কিন্তু যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। সুতরাং এই যে একটু ইন্টারাপ্ট করবো আপনাকে, তার কারণ একটু টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো। হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আচ্ছা, নমস্কার দাদা। আমি আপনার প্রোগ্রাম অনেক দিন ধরে দেখি, আমি বেহালায় থাকি। আমি আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। বলুন। আমার ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 1986, 13 সেপ্টেম্বর, আর বেলা 3:40। 1986, হ্যাঁ 86, 13 সেপ্টেম্বর, বেলা 3:40, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কোথায় জন্ম? কলকাতাতে। কলকাতা। ওকে, এই শনিবার জন্ম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, ঠিক আছে? হ্যাঁ। এবার যেগুলো বলবো সেগুলোও ঠিক আছে। তো কি দাঁড়াচ্ছে? বাবা ভাদ্র মাসে জন্ম, ভালোই রয়েছে। মঙ্গলচন্দ্র কনজাংশন রয়েছে, বুধ কেতু কনজাংশন, এই জায়গাটা খারাপ রয়েছে। তো লগ্নের রেসপেক্টে থার্ডে রাহু, তৃতীয় স্থানে রাহু বসে আছে। তার মানে হচ্ছে তৃতীয় স্থানে রাহু খুব দাপট, এক্সট্রা, হ্যাঁ দাপট, ছোটোবেলায় খেলাধুলাও করতো। তা যা হোক, এডুকেশন প্যারামিটার দেখি, এখানে মঙ্গলটাকে টার্গেট করলেই আমরা পেয়ে গেছি। সুতরাং এর ম্যানেজমেন্ট লাইনে পড়াশোনা করলে কিন্তু সুবিধা হবে। এবং এখানে দেখা যাচ্ছে দশম স্থান, লগ্নের উপর দিয়ে শনি পাস করছে, সুতরাং লাগ্নিক 7.5 একটা চলছে এবং ধনুরাশিরও 7.5 চলছে। শনির দশম দৃষ্টি এখন দশমে পড়ছে, সুতরাং চাকরির জায়গাটা কিন্তু শনি কিন্তু ডিস্টার্ব করে দিয়েছে, যেহেতু 7.5 শেষ পর্যায়ে চলছে।
সুতরাং এখন ওই চাকরির জায়গা থেকে সুইচ ওভার করতে চায় এবং এর সপ্তমপতি চন্দ্র বসে আছে দ্বাদশে। সপ্তম স্থান হচ্ছে আমাদের বিবাহকারক, সপ্তম স্থান হচ্ছে আমাদের ব্যবসাকারক। সুতরাং ব্যবসাকারক গ্রহ যেহেতু দ্বাদশে খরচের জায়গায় বসে আছে, যদি চাকরির জায়গায় সুবিধা না করতে পেরে যদি ব্যবসার জায়গায় সুইচ ওভার করে, তাহলে কিন্তু সপ্তমপতি যেহেতু দ্বাদশে বসে আছে, সব কিন্তু খরচের খাতায় চলে যাবে। সমস্ত কিছু টাকা পয়সা ইনভেস্টমেন্ট করিয়ে দিয়ে কিন্তু লক করিয়ে দেবে। সুতরাং বি অ্যালার্ট, 7.5 শেষ পর্যায়ে চলছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু কোনো রকম কিন্তু রিস্ক নেওয়া যাবে না। অ্যাস্ট্রোলজি এইভাবেই সতর্ক করে যে সামনে বিপদ আছে, তুমি ভাই অ্যালার্ট হও। অ্যাস্ট্রোলজি ইজ নাথিং বাট টু মেক সামবডি অ্যাওয়ার এগেনস্ট দ্য পিটফলস অফ লাইফ। জীবনের গর্তগুলো সম্বন্ধে কিন্তু অ্যাওয়ার করে। ইয়েস অর নো, বলুন। হ্যাঁ দাদা, ও তো আগে হোটেল ম্যানেজমেন্ট করেছিল, করে তারপরে ভালো জায়গায় চাকরি করতো আইটিসিতে, কিন্তু বছর 2-3 করার পরে ও ছেড়ে দেয় এরকম। তারপরে ওরিয়েন্টে জব করতো, সেটা কিছুদিন করে ও বেশি দিন চাকরিতে স্থায়ী থাকে না, যার জন্যই অসুবিধাটা। এবারে ব্যবসা করতে চায়। এখন আমরা ভাবছি যে বয়স তো অনেক হয়ে গেছে, যদি একটা ব্যবসায় নামিয়ে দেওয়া যায়, তাই আমি একটু ও ভাবছেন না, আপনারা ভাবছেন? কে ভাবছে? ও বলে নিজে, কিন্তু ওর আপনি তো দেখছেন ওর বুদ্ধির ব্যাপারটা। ওই জন্য আমরাও তো বৃদ্ধা হয়েছি, আমরাও একটু চেষ্টা, তাই আপনার কাছ থেকেই উপদেশটা নিতে চাইছি। যা বলার বলে দিয়েছি, করলে কি ভালো হবে? যা বলার বলে দিয়েছি, সব তো রেকর্ডিং হয়ে আছে, ওগুলো চালিয়ে শুনে নেবেন, দেখবেন যে উত্তর পেয়ে গেছে। দাদা, আমি যদি আপনার সাথে দেখা করি, সেটা তো আপনি করতেই পারেন, দেখা করবেন। ওই ভাস্কর বলে দিচ্ছে কোথায় দেখা করার কথা, ওখানে সেটা আপনি করতেই পারেন। আপনি বেহালায় থাকেন বলছেন, তাই তো? হ্যাঁ, তাহলে আপনি টালিগঞ্জের ওনার নিজস্ব যে চেম্বার রয়েছে, প্রতিদিন সকালবেলায় সেখানে থাকে, চারু এভিনিউ 18/1A, আপনি সেখানেও চলে যেতে পারেন, খুব ইজি হবে আপনার পক্ষে। আচ্ছা আচ্ছা। এমনিতে মানে তাহলে ব্যবসাটা এখন চালু করব না তো? আর এটা কি ঠিক করা যাবে? আসুন তারপর বলছি। সবটাই তো এখান থেকে সম্ভব নয় দিদি, ঠিক আছে? স্ট্রেট ওয়ে আমি আপনাকে পরিষ্কার বলছি, সবটা এখান থেকে সম্ভব নয়। আপনি যদি যান অবশ্যই হবে, কিন্তু ঘটনা হচ্ছে তার জন্য আপনি আমাদের স্ক্রিনে থাকা হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্টটা করে ওনার যে চেম্বারে আপনি যেতে চান সেখানে চলে যেতে পারেন। এনিওয়ে, একটা প্রশ্ন সলদা আপনার এই কথার ক্ষেত্রে, যে এই যে ইউনিক ব্যাপার, মানে হাতের মধ্যে একটা ইউনিক ব্যাপার থাকে, যার কারণে একটা মানুষ সাংসারিক জীবনে থাকা সত্ত্বেও তার মনটা আধ্যাত্মিকতার মধ্যে চলে যাচ্ছে, এবং সেখানে কি কখনো দ্বন্দ্বের জায়গা তৈরি হয়, মানে সংসার না আধ্যাত্মিকতা? সেটাও থাকবে হাতের মধ্যে, যে সংসারী জগৎ থেকে মানে এতে আধ্যাত্মিক জগতে যখন মানুষ ট্রান্সেন্ড করছে, সেখানে সংসারিক জগতে যাদের চাহিদাগুলো রয়েছে, যে হ্যাঁ তারা তো আর ছেড়ে দেবে না। সংসারে যখন জন্মগ্রহণ করেছো, তার চাহিদাগুলোকে তোমাকে ফুলফিল করতে হবে। এবং এনার যে মানে চন্দ্রের জায়গায় দেখা যাচ্ছে কি 6খানা রেখা পার্কাশন থেকে উঠে ঢুকেছে, এগুলো ইন্ডিকেট করে কি চরম স্ট্রাগল করতে হয়েছে। তার মানে আধ্যাত্মিক জগতে, যেখানে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড, যেখানে তো তথাকথিত মানে অর্থগত এই সমস্ত কোনো সম্বন্ধ নেই, কিন্তু সংসার চালাতে গেলে সেখানে অর্থ তো দরকার। শঙ্করাচার্য বলেছেন, অর্থ মনর্থং ভাবয়ে নিত্যং। অর্থ হচ্ছে অনর্থের মূল এবং সবসময় আমাদেরকে চিন্তান্বিত করে। কিন্তু সংসারে সবাইকে প্রতিপালন করতে গেলে অর্থের দরকার, অর্থটা রোজগার না করলে তো হবে না। তাহলে উনি হোমিওপ্যাথিক চিকিৎসা করে অর্থ রোজগার করছেন, তাই দিয়ে সংসার প্রতিপালন করছেন। অন্যদিকে আধ্যাত্মিক জগতের একদম তুঙ্গস্থ জায়গায় বিরাজ করে বসে আছেন। মানে কি বলবো, দুটো মানে প্যারাডক্সিক্যাল, দুটো বিটুইন টু এক্সট্রিমিটিস। হ্যাঁ, মানে কি বলবো, মানে একটা কম্পাসের দুটো কাঁটা যেন ডায়ামেট্রিক্যালি অপোজিট। তাহলে হোয়াট এ ম্যাজিক্যাল টুইস্ট, যে দুটো ডায়ামেট্রিক্যালি অপোজিট থটকে একই জায়গায় ব্লেন্ডিং করা, তুমি যেটা বলছো আর কি। হ্যাঁ, যেখানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, যেটা হচ্ছে মেটাফিজিক্যাল ওয়ার্ল্ড, সেখানে তথাকথিত পার্থিব জগতের কোনো সংস্পর্শ নেই। হ্যাঁ, মানে অতীন্দ্র অতর্ক জগৎ সেইখানে। আর আরেকটা জায়গায় যেখানে পার্থিব সুখ, ভালোবাসা, অর্থ, ক্লেদ, ঘ্রাণী, ঘৃণা সব কিছু বিরাজ করছে। তাহলে বিটুইন টু এক্সট্রিমিটিস, সেটাকে হাউ টু ব্লেন্ড এনারাই পারেন। আমরা শুধু চিন্তা করে যাই। সুতরাং সেই চিন্তার পরিসরের বাইরে যে এই অঘটন ঘটন পটিয়সী যে খেলাটা এনারা খেলেন, সেই খেলাটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু বুদ্ধি দিয়ে বোধগম্য, কিন্তু অলমোস্ট ইনঅ্যাক্সেসিবল। একেবারে।
আমরা আজকের অনুষ্ঠানেরও শেষ প্রান্তে চলে এসেছি, তাই অনুষ্ঠানের শেষ করতে হবে। শেষ করার আগে আবারও আপনাদেরকে একটা কথাই বলবো, যারা আপনারা সহলদার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, বুধবার সিটি, শুক্রবার চন্দননগর, শনিবার বালি, সোমবার হাওড়ায় উপস্থিত থাকেন। এছাড়াও ওনার নিজস্ব চেম্বার বাঙুর এভিনিউতে রয়েছে, কিংবা টালিগঞ্জে 118/1 এই চারুচন্দ্র এভিনিউতে রয়েছেন, আপনারা সেখানেও যোগাযোগ করতে পারেন। আজকে বিদায় নেব। সহলদা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।